স্যার আর কিছু? নাথিং। ভীষণ অপ্রস্তুত হয়ে দোকান থেকে বেরিয়ে দ্রুত গতিতে হেঁটে বাসায় ফিরল নীরব। নীতি নিজের কামরায় ছিল, দরজায় আলতো টোকা পড়তে খুলে দিল। নীরব দাঁড়িয়ে আছে স্বাভাবিক ভঙ্গিতে, বলল, ফ্রেশ হয়ে আসুন, নাস্তা করে মেডিসিন নেবেন। বলেই ব্যাগটা ওর হাতে দিয়ে চট করে ওখান থেকে সরে গেল নীরব। নীতিকে কোনো অকওয়ার্ড মুহূর্তে ফেলতে চায় না সে। ওদিকে নীরবের দিয়ে যাওয়া ব্যাগ দেখে নীতি হতবাক। ব্যাগের মধ্যে থেকে উকি ঝুঁকি দিচ্ছে কয়েকটা ব্র্যান্ডের স্যানিটারি ন্যাপকিন। থ বনে গেল নীতি। এই লোক কি পাগল? এতগুলো এনেছে কেন? ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠে মিলিয়ে গেল নীতির। বিড়বিড়িয়ে বলল, মাথা মোটা লেফটেন্যান্ট। ফ্রেশ হয়ে বাইরে এলো নীতি। মাথাটা নিচু করে রেখেছে ও। ওকে দেখে নাস্তার প্লেট এগিয়ে দেয় নীরব। দুটো সিদ্ধ ডিম, দুটো খেজুর, কিছু রোস্টেড বাদাম, ব্রেড টোস্ট আর এক গ্লাস চকলেট মিল্ক। এগিয়ে এসে ডাইনিং টেবিলের চেয়ারটাও টেনে দেয় নীতির জন্য। বলল, বসুন। পিরিয়ড খুবই ন্যাচারাল একটা বিষয়, এটা নিয়ে এত ইতস্তত হবার কোনো কারণ নেই। আপনারা মেয়েরা তো লজ্জা পেয়ে পেয়ে সাধারণ বিষয়টাকে ট্যাবু বানিয়ে ফেলছেন। নাস্তাটা শেষ, মেডিসিনগুলো খেয়ে নেবেন। আমার অফিস আছে আজ থেকে, আমি আসছি। টেবিলে বসলো নীতি। যদিও নীরব ওকে স্বাভাবিক হতে বলেছে, কিন্তু সে কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। লজ্জা লাগছে ভীষণ। মিনমিন করে বলল, ফিরবেন কখন? সন্ধ্যার মধ্যে। কেন, আপনার কিছু প্রয়োজন? বলেই হাসলো নীরব। ঠেস দেওয়া গলায় ফের বলল, আবার বৃষ্টি বুঝবেন না যেন। আপনি তো কাল লাগিয়ে নেই, এক ছবলে কয়েকজনকে ছবি করার মতো বিশেষ স্টক রাখেন। স্টক আউট হবার আগে ফিল আপ করে ফেলবেন, ওকে? ঠোঁটে ঠোঁট চেপে গরম চোখে তাকালো নীতি। নাস্তার প্লেট টেনে খেতে খেতে বলল, প্রথম ছবলটা আপনাকে দিয়েই শুরু করবো নীরব। ওঝার কাছে যাবারও সময় পাবেন না। বউকে কাল নাগিনী বলা, তাই না? নীতিকে আবারও অবাক করে দিয়ে দোলায় নাওড়ালো নীরব। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। আয় হায়, জেসিন রব, তুই দেখি একেবারে পিতলের মতো চমকাইতেছিস দোস্ত। ঘটনা কি ঘটে গেছে? বাজে কথা বলবি না একদম। কেমনে পারলি নীরব? কেমনে আমার রাইখা বিয়া কইরা বা সর সাইরা এলি? তোর বুকের মধ্যে থাকা কলিজাটা একবারও কাঁপলো না? মনে করে দেখ জিসি নীরব, যখন তোকে মাঝরাত্রে একাডেমির পুকুরে সিনিয়ররা চুবানি দিছিল, এই আমি তোর জন্য কফি বানাইছিলাম। ভুলে গেছস? হ্যাঁ, ভুলে যাবি তো। যখন তোর বউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর বউ হয়েছে পর হয়েছি আমি। নীরব একটা সুপ্ত দীর্ঘশ্বাস ফেলল। লম্বায় প্রায় 6 ফুট, অস্ত্র চালনাতে দক্ষ লেফটেন্যান্ট, যার নিশানাবাজির বীরত্ব পুরো একাডেমিতে চর্চায় থাকে। সেই অফিসারের মুখ নিঃসৃত কথাগুলো এমন ছ্যাবলা কেন? সে অফিসে এসে পৌঁছেছে একটু আগে। এতক্ষণ ঘাপটি মেরে লুকিয়েছিল, কারণ তার বহুদিনের পুরনো বন্ধু ফুয়াদ। মিলিটারি একাডেমিতে ফুয়াদ ছিল নীরবের ব্যাচমেট এবং রুমমেট। যদিও সেখানে পুরো প্লাটুনের সখ্যতা গড়ে ওঠে, কিন্তু ফুয়াদ নীরবের বেস্ট ফ্রেন্ড। নীতির চাইতে কোনো অংশে কম নয় লেফটেন্যান্ট ফুয়াদ সাবির। ঘুরে ফিরে ওর কপালে বাচাল রুমমেট পড়ে যায়। আগে ছিল ফুয়াদ আর এখন নীতি প্রিয়াসা। ট্রেনিংয়ের পুরো 3 বছর ওর কান ঝালাপালা করে দিয়েছে। এখন বিয়ের পর বউটাও পেয়েছে ফুয়াদের থেকে কয়েক কাঠি ওপরে। ঠোঁটে ঠোঁট চেপে কঠিন চোখে তাকালো নীরব। বলল, তুই ফালতু কথা বন্ধ করবি কখন ফুয়াদ? মিলিটারি ব্যারাকে তুই আমার থেকে বেশি পানিশমেন্ট পেয়েছিস, শুধুমাত্র অতিরিক্ত বকবকের জন্য। তারপরও থামিস না কেন? তবে ফুয়াদ সেদিকে খেয়ালই করল না। সেও দ্বিগুণ উৎসাহে টেনে টেনে বলল, বাড়ি, আমার বিয়েতে তোকে দাওয়াত দিব না। কোনো ফার্ম, তুই তোর বিয়েতে আমাকে বলিসনি, আমিও বলবো না। কার্ড টু কার্ড, তো পিস মাংসই না হয় খেতাম, তা বলে আমাকে ফেলে চলে গেলি। ভাবি জানির সঙ্গে দেখা করাবি কবে? কাল সন্ধেবেলায় আমার কোয়ার্টারে তোর দাওয়াত। আরও বেশ কয়েকজনকে আসতে বলেছি, স্যারও ডেকে পাঠিয়েছেন তোকে। আজ ওনার বাসায় ইনভাইটেশন দিবে বোধ হয়, যা দেখা করে আয়। ফুয়াদের ইনভাইটেশনে একটু আহত হলো নীরব। নিধিকে বেশ অসুস্থ দেখে এসছে। সে যদি যেতে রাজি না হয়, দ্বিধাভরা কণ্ঠে বলল, না গেলে হয় না, নীতি একটু অসুস্থ। ব্যাস, এতেই বক্র চোখে তাকালো ফুয়াদ। চাপা স্বরে বলল, প্লাস মাইনাসের যন্ত্রপাতি তাহলে একবারে ঠিকঠাক, মেয়েটাকে অসুস্থ বানিয়ে ছেড়েছিস। ছি, জিসি নীরব, ছি। ভুল বুঝছিস। বিয়ে হয়নি,
আজ পর্যন্ত কোনো মেয়েও পটাতে পারিনি, কিন্তু আমাকে ঢপ দিয়ে পার পাবি না তুই। আমি সব বুঝি। অপ্রস্তুত হয়ে আরও কিছু বলতে যাচ্ছিল নীরব, তবে তার আগে মেজর স্যারের ডাক পড়ল ওদের। তড়িৎ বেরিয়ে গেল নীরব। চারদিকে বাঁচার লোকজন নিয়ে সে সত্যি বিপদে আছে। শ্রবণেন্দ্রিয়র ওপর এত চাপ সহ্য করা যাচ্ছে না আর। নীরব সকালে বেরিয়েছে। এরপর নীতি একটু ঘুমিয়েছিল। পেটের ওপর তখনও হট ওয়াটার ব্যাগ রাখা। এটাও গরম পানি সমেত রেখে গিয়েছেন নীতির সদ্য বিবাহিত স্বামী নীরব সাপওয়ান। টানা 4 ঘন্টা ঘুমিয়ে শরীরটা বেশ ঝরঝরে লাগছে। মাথার কাছে রাখা বেডসাইড টেবিলে নানা রকম স্ন্যাক্স রাখা। স্ন্যাক্স দেখে বিস্মিত হলো নীতি। ওর ঘুমানোর সময় তো এসব ছিল না। যাকে এগুলোও বোধ হয় তার কেয়ারিং হাজব্যান্ড রেখে গিয়েছেন। ঘুম ভেঙে মোবাইলটা হাতে নিতেই দেখলো মেসেজ এসছে। প্রেরকের আইডিটা দেখে সচকিত হলো সে। চোখ কষলে আবার পড়ল, না ঠিকই আছে। একটা রিল পাঠিয়েছেন নীতির নানি নিজের টিকটক আইডি থেকে। আইডির নাম গো ক্রেজি উইথ জাহান। মুখ বাঁকালো নীতি। এই টিকটকার বুড়ির রং তামাশা সহ্য হয় না ওর। এবার কোন কাণ্ড ঘটিয়েছে? এর আগে একবার ব্লক করে দিয়েছিল নীতি, এমনকি নিজের ফোন থেকে টিকটক আনস্টল করে দিয়েছিল। ফলাফল 2 দিনের মাথায় কেঁদে কেটে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্রেজি জাহান। তারপর থেকে নীতি বেশ আতঙ্কিত থাকে। রিল পোস্ট করলেই রিপোস্ট করে দেয় নীতি, নয়তো টিকটকার নানির ফ্যাসফ্যাসে কান্নাকাটি সহ্য করা লাগবে। শুধু ফ্যাসফ্যাস করে কান্নাকাটি করাতেই থেমে থাকেন না, সেসবের ভিডিও করে ফিল্টার দিয়ে টিকটকে আপলোড করে। কৌতূহল নিয়ে রিল অন করতেই চক্ষু চড়ক গাছ হলো ওর। একপাশে নীতির বিয়ের বেশ কিছু ছবি এডিট করে রিল আকারে বানিয়েছে, আর তাতে অ্যাড করেছে হিন্দি গান সালাম ইশক। ঝট করে উঠে বসলো নীতি। ক্যাপশনে লিখেছে, আমার আর্মি না জামাইকে কেমন লাগছে ভন্ডুরা। আরেক পাশে কপালে দুপাশে হাত দিয়ে নজর না লাগানোর পোজ দিয়ে রেখেছেন ক্রেজি জাহান। কপাল চাপড়ালো নীতি। এইসব কোন নমুনার মাঝে পড়েছে সে? তড়িৎ কল দিল নানির নাম্বারে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ধমকালেন ক্রেজি নানি ওরফে নূরজাহান বেগম। যদিও এই নামে ডাকাটা ওনার খুবই অপছন্দ, তিনি নিজেকে ক্রেজি জাহান পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বললেন, কাল কল কেটে দিলি কেন সিন্ডি? ক্রেজি জাহানের সিরিয়াল পায় না মানুষ, আর তুই কল কেটে দিস? জামাইয়ের সাথে শোয়ার এত তাড়া কেন? তাহলে বিয়ে করবি না বলে এত রঙ্গ করলি কেন? সেই তো শোয়া। নূরজাহানের মুখের কথা কেড়ে নিল নীতি। বাকিটা আর বলতে দেওয়া যাবে না। এই টিকটকারের না হয় হায়া শরম নেই, তাই বলে কি নীতিও বেশরম? মোটেও না। রুক্ষস্বরে বলল, তুমি টিকটকে আমার ছবি দিয়েছো কেন নানু? নীতির কথার মাঝে ফোড়ন কাটলেন নূরজাহান। তুই ঘুমাইতেছিলি? অত শত চিন্তা না করে নীতি বলল, হ্যাঁ, টিকটকের ভিডিও এক্ষুনি ডিলিট করবা। তোমার কাছে আমার ছবি গেল কি করে? প্রীতি বাচ্চা দিয়েছে তাই না? এখন ঘুমাচ্ছিস কেন? সারা রাত কি করছিস? উফ, নানু কথা ঘোরাবা না তো। তুমি জানো না বিয়ের পর জামাই বউ রাত জেগে কি করে? তোমার ছেলে মেয়েগুলো তো আর আকাশ থেকে টপকায়নি তাই না? এবার ঝেড়ে কাশো তো, তোমার আইডি থেকে এক্ষুনি ভিডিও ডিলিট করে দেবে কিনা বলো। তেতে উঠলেন নূরজাহান। কেন ডিলিট করবো কেন? ভিউ দেখেছিস? ভাইরাল হয়ে যাবে একদম। আমার নাচ জামাকে সবাই পছন্দ করছে। আমি ডিলিট দিব না। একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তুই হুমকি দিতে পারিস না? আমাকে হুমকি দিলে তোকে ভাইরাল করে দেব। ক্রেজি জাহানকে উৎপাত করার জেরে পাবলিকে ধুলাই খাবি। ঠোঁট টিপে হাসল নীতি। কচু হবে কচু, টিকটকার বুড়ি। ভাইয়ের তো গলায় বলল, নীরব কিন্তু আর্মি অফিসার নানু। এখন যদি তোমার নামে কেস করে দেয়, আমি কিন্তু মানাতে পারবো না। এদের কাছে আইডি ডিসেবল করার টেকনোলজি থাকে, নতুন আইডি খুললেও নাকি জেনে যায়। এখন তুমি ভেবে দেখো, তুমি 20,000 ফলোয়ারের আইডি যদি নীরব তোমার ডিসেবল করে দেয়, আমি তো ভাবতেই পারছি না নানু। গো ক্রেজি উইথ জাহান টিকটক থেকে ভ্যানিশ হয়ে যাবে। তোমার আইডি আর না, ইন্নালিল্লাহ। নানু এবার বলো, নীরবের ভিডিও রাখবা তোমার আইডিতে? ভয় পেলে নূরজাহান বেগম শিউরে উঠলেন। ওনার এত সাথের অ্যাকাউন্ট একটা ভিডিওর জন্য ডিসেবল হয়ে যাবে? মাথা নাড়ান দুপাশে, হড়বড় করে বললেন, আমি এক্ষুনি ডিলিট করছি। তুই নাচ জামাকে কিছু বলিস না। আহ্লাদে গদগদ হলো নীতি। লজ্জায় নুয়ে পড়ে বলল, আচ্ছা নানু, বলবো না। হাজার হোক তুমি আমার একটা মাত্র মডার্ন যুগের নানু।
তোমার ক্ষতি তো আর করতে পারি না আমি, তাই না? তাছাড়া ক্রেজি জাহানের ফ্যান হই আমি, ফ্যান বোঝো তো? নীতি ফোন রাখার আগে কল কাটলেন নূরজাহান বেগম। নিশ্চিত তিনি ভিডিও ডিলিট করছেন। গুনগুন করে গান গেয়ে রান্নাঘরের দিকে চলল নীতি। আবার খিদে পেয়ে গিয়েছে। দেখা যাক তার কেয়ারিং হাজব্যান্ড কিছু রান্না করে রেখেছেন কিনা। রান্নাঘরে এসে আরও এক দফা বিস্মিত হলো নীতি। ওর পছন্দের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর মিক্সড ভেজিটেবল বক্সে রাখা আছে। ওভেনে খাবার গরম করে খেতে বসলো নীতি। এমন প্রিন্সেস ট্রিটমেন্ট পাবে জানলে আরও আগে বিয়ে করত। পরক্ষণে মত পাল্টে ফেলল। এসবই ওই হুলোটা চাল, নীতিকে প্রেমের জালে ফাঁসানোর। সুন্দরী মেয়ে দেখেছে আর অমনি মিউ মিউ করে পটানোর ধান্দায় লেগে পড়েছে। ভাবনাটা নীতির মস্তিষ্কের নিউরনে সিগন্যাল পাঠাতে এই মুখের ভেতরটা তেতো হলো ওর। এতক্ষণ গপাগপ সাবার করে ফেলা ফ্রাইড রাইস বড়ই বেস্বাদ লাগলো এবং নীতিকে আরও এক দফা বিরক্তির মধ্যে ফেলে দিয়ে ফের মোবাইলটা কর্কশ স্বরে বেজে উঠল। এবারে ঘন্টি বাজিয়েছে হুলো বেড়াল নীরব। নিশ্চিত মিউ মিউ করে নীতিকে পটানোর চেষ্টা করবে। সবই সুন্দরী হবার জ্বালা। খাবার চিবোতে চিবোতে ফোন রিসিভ করে তিরিক্ষি মেজাজে বলল, কি চায়? ওপাশ থেকে কোমল গলায় নীরব বলল, ঘুম ভাঙলো আপনার? কেন ঘুম ভাঙবে না কেন? ঘুমিয়েছিলাম শুধু, মরে তো আর যায়নি যে জেগে উঠবো না। আপনি একটু ছেড়ে কাশুন তো নীরব, আপনার মতলবটা কি? হ্যাঁ, আমার এত যত্নআত্তি কেন করছেন? আমি বিয়ে নামক কোনো সম্পর্কে থাকতে চাই না। আপনার কি ধারণা ফ্রাইড রাইস পেলে আমি পটে যাব? নীতি এত সহজ নয়, বুঝেছেন? ফোনের ওপাশ থেকে হালকা হাসলো নীরব। দরাজ গলায় বলল, আগামী 7 দিনের জন্য আপনি আমার অতিথি। আমি শুধুমাত্র অতিথিকে আপ্যায়ন করছি। এখন অতিথির ব্রেন যদি আমার সামান্য আপ্যায়নকে তাকে পঠানোর টেকনিক ভেবে ভুল করে বসে, তবে আমার দোষটা কোথায় নীতিপ্রিয়া? আপনি বিয়ে করার জন্য ঢ্যাং ঢ্যাং করে আমাদের বাসায় গিয়ে উঠেছেন, এটাই আপনার দোষ। দেখুন, আমার সঙ্গে সব ফ্রি হবার চেষ্টা করবেন না একদম। তারপর থেকে নীরবতা পালন করলো দুজনেই। কিন্তু নীরব থাকা নীতির স্বভাব বিরুদ্ধ। তাছাড়া ফোন কানে চেপে ধরে রাখতেও ভালো লাগছে না। কাজের কথা থাকলে বলে কেটে পড়ুক হুলোটা। তাই ফের কথা শুরু করলো নীতি। বলল, নীরব, আছে। ফোন করেছেন কেন? আমার প্লাটুনের মেজর স্যার আজ ডিনারে ইনভাইট করেছেন আমাদের। আমি বলেছি আপনি অসুস্থ, কিন্তু ওরা আসলে আপনি যাবেন, নয়তো ও মন খারাপ করবে। প্লিজ। আপনার অন্য কোনো মতলব নেই তো? না। ওকে, মেনে নিলাম আপনার কথা। কখন যেতে হবে? 8টার দিকে। ওকে, আমি রেডি থাকবো। বলে ফোন রেখে দিল নীতি। এই ব্যাটার সঙ্গে একদম কথা বলবে না। বিকেলে নীরবের জন্য বরাদ্দ কোয়ার্টারের সামনে হাঁটাহাঁটি করছিল নীতি। ঘরে শুয়ে বসে ভালো লাগছিল না ওর। ক্যান্টনমেন্টের ভেতরে শীতকালীন ফুল গাছ দিয়ে সাজানো। তাছাড়া পাহাড়ি এলাকা হওয়ায় পরিবেশটাও শুনশান। একটু সামনেই শান বাঁধানো খুব সুন্দর একটা পুকুর। দরজাটা লক করে সেদিকেই গেল নীতি। কয়েক পা এগোতেই কলিজা ছলকে উঠল ওর। রাস্তায় থাকা অবস্থায় দেখলো একটা বৃহদাকার কালো কুকুর জিব্বা বের করে ওর দিকে ছুটে আসছে। ভয় পেলেও নিজেকে শান্ত রাখলো। প্রথমে কুকুরটিকে অদেখা করল নীতি, যেন কুকুর নামক চারপেয় প্রাণীর কোনো অস্তিত্ব নেই, সে কিছু দেখতেই পায়নি। তবে নীতির সমস্ত আশায় জল ঢেলে কুকুরটা ছুটে এলো ওর দিকেই। ঘেউ ঘেউ করে ওর চারপাশে ঘোরাঘুরি করতে শুরু করলো। তীক্ষ্ণ একটা চিৎকার করে উল্টো দিকে ছুটল। অচেনা জায়গা, পাহাড়ি রাস্তা। উপরন্তু রাস্তায় একটা কাকপক্ষী অবধি নেই, যার কাছে সাহায্য চাইতে পারে। এর মধ্যে এমন দানবীয় আকৃতির কুকুর কেন ওর পেছনে পড়ল? সে যত জোরে দৌড়ায়, কুকুরটাও ওর পেছনে ততটাই জোরে দৌড়ায়। পেছনে ফিরে চেঁচালো নীতি, ওই, তোকে কিন্তু আমি পুলিশে দেবো বলে দিলাম। আমার পিছু ছাড়, যা ওইদিকে যা। আমি বেশি দৌড়াতে পারবো না রে, ছেড়ে দে। মাত্র 7 দিনের জন্য তোদের এলাকায় এসেছি। আমাকে কামড়াস না, ইনজেকশন নিতে আমার ভয় লাগে রে খুব। শুনছিস, জানা হয় না পাখি, ওইদিকে যা। নীতির কথা কুকুরটা কি বুঝলো কে জানে, সেও কিছু বলল, তবে তার স্বভাষায়, যার কোনোটাই বোধগম্য হলো না নীতির। একটা ঝোপের কাছে গিয়ে থামলো সে, আর দৌড়াতে পারছে না। এবার কুকুর কামড়ে দিলে দিক, তাও আজ ছুটতে পারছে না। হাঁটুতে ভর দিয়ে শ্বাস নেওয়ার জন্য থামলো। হাঁপাতে থাকে সে, শ্বাস ফেলছে ভীষণ। কুকুরটা সারা শব্দ না পেয়ে আনন্দিত হলো নীতি। যাক, শয়তানটা পিছু ছেড়েছে সম্ভবত। তবুও ভয় নিয়ে পিছু ফিরতেই চমকালো, কলিজাটা লাফিয়ে উঠল ওর।
কারণ কুকুরটা ঠিক ওর পেছনেই দুপায়ে ভর দিয়ে বসে আছে। বড় লালচে জিহ্বাটা বাইরে ঝুলছে এবং কুকুরটার পেছনেই দাঁড়িয়ে আছে নীরব। কেমন যেন উদ্ভ্রান্তের মতো লাগছে ওকে। নীরবকে দেখে কলিজার পানি ফিরে পেল নীতি। হাঁপাতে হাঁপাতে বলল, এই এই আপনার আতিথেয়তা, হ্যাঁ? কুকুর দিয়ে দৌড় খাওয়াচ্ছেন আপনি আমায়। এটাকে বিদায় করুন এক্ষুনি। আর আমার জন্য পানির ব্যবস্থা করুন, পানি না খেলে আমি মরে যাব। বলতে বলতে থেমে গেল নীতি। কারণ হুট করে ও নজর পড়ল অমন বৃহদাকার কুকুরের হার্নেসটা নীরবের হাতে ধরা। তবে কি এই কুত্তাটাকে নীরব ওর পেছনে লেলিয়ে দিয়েছে? বিস্ময়ে জমে গেল নীতি, কিন্তু বেশিক্ষণ থেমে থাকতে পারল না, কারণ কুকুরটা আবারও ওকে পায়চারি করতে শুরু করেছে। কটমট করে বলল, এটা আপনার কুকুর? ইচ্ছে করে আমার পেছনে লেলিয়ে দিয়েছেন আপনি এটাকে? আপনি এত খারাপ কেন? আমি থাকবো না। বলতেই আবার ঘেউ করে উঠল কুকুরটা। ব্যাস, নীতির সমস্ত চাপড় চাপড় শেষ। নীরব আদেশের স্বরে কুকুরটার উদ্দেশ্যে বলল, সেট। আর অমনি বসে পড়ল কুকুরটা। কিন্তু ততক্ষণে 3 হাত লাফ দিয়ে উঠে গিয়ে দাঁড়ালো নীরবের পেছনে। খামচে ধরল পিঠের কাছটা। নখের আঁচও লেগেছে পিঠে। অদ্ভুত দৃষ্টিতে চাইল নীরব। চাইলেও তো তাকে বেঁধে রাখতে পারবে না। তবে তবে কেন দহন বাড়িয়ে দিচ্ছে মেয়েটা? যদিও ওর মুখভঙ্গি স্বাভাবিক, সেভাবেই বলল। ওর নাম জ্যাক। গরম তাওয়ায় পানি পড়ার মতো ছাদ করে উঠল নীতি। চিবিয়ে চিবিয়ে বলল, ওর নাম জ্যাক, তাতে আমার কি? আমাকে কি টাইটানিকের রোজ মনে হয় আপনার? জাহাজে উঠে 2 হাত ছড়িয়ে কুত্তা নিয়ে সানসেট দেখবো আমি? ব্যাকগ্রাউন্ডে মাই হার্ট গো অন সং বাজবে, হ্যাঁ? এতটা পথ দৌড় খাওয়ালেন আমায় ইচ্ছে করি, তাই না? কিন্তু আপনি নিজ থেকে দৌড়েছেন। জ্যাক আপনার সঙ্গে খেলছিল। খেলছিল? কুত্তার কামড় খাওয়ানোর বন্দোবস্ত করে এখন বলছেন খেলছিল? এটা আবার কোন দেশের খেলা? আমার কি বোকা পেয়েছেন আপনি? এবারে একটু গলাটা চড়ালো নীরব। গম্ভীর হয়ে বলল, আপনি ভুল বলছেন নীতিপ্রিয়া। ও আমাদের ডিপার্টমেন্টের ট্রেন জার্মান শেফার্ড ডগ। আমি ওকে এনেছিলাম আপনার সঙ্গে পরিচয় করাতে, নাথিং এলস। আর আপনি ওকে দেখা মাত্রই ছোট শুরু করলেন। জ্যাক আমার ভীষণ বাধ্য। নীরবের গম্ভীর কণ্ঠে কি যেন ছিল। দমে গেল নীতি না চাইতেও। তাছাড়া কড়া ট্রেনিং প্রাপ্ত পোড় খাওয়া আর্মি অফিসারের কণ্ঠস্বরে অন্যরকম কর্তৃত্ব মেশানো থাকেই। সিভিলিয়ানরা একটু দমে যায়। দমে যাওয়া গলায় বলল, এটা আপনার কুকুর? হ্যাঁ, আই ট্রেন্ড হিম। কামড়াবে না? একদমই না। জ্যাক আপনাকে অনেক পছন্দ করেছে। এমনটা আগে হয়নি। ও আগে কোনোদিন আমার অবাধ্য হয়নি। মিষ্টি করে হাসল নীতি। খানিকটা নিচু হয়ে হাত বুলিয়ে দিল জ্যাকের মাথায়। নীরবকে উদ্দেশ্য করে বলল, ওকে বিস্কিট খায়? আমি দিলে খাবে? মেবি। ওকে, তাহলে বাসায় চলুন, আর ওর জন্য কিছু একটা ব্যবস্থা করি। বলে আগে আগে চলে গেল নীতি। আর সেদিকে চেয়ে লাজুক হেসে ঘাড়ে হাত ঘষল নীরব। জ্যাককে উদ্দেশ্য করে বলল, শি ইজ সো সুইট। জ্যাক কি বুঝলো কে জানে, নীরবের হাত থেকে হার্নেস টেনে বেরিয়ে গেল ছুটে। আবার লেজ নাড়তে নাড়তে হাঁটতে থাকে নীতির পাশাপাশি। অথচ আজ পর্যন্ত জ্যাক নীরব উপস্থিত থাকা অবস্থায় ওর কমান্ড ছাড়া এক পাও ফেলেনি। 1 মাসের বাচ্চা অবস্থায় থেকে জ্যাককে বড় করেছে নীরব। আর সেও কিনা এই বাচাল মেয়েটার জন্য অবাধ্য হলো। ঠিক যেমনটা অবাধ্য হয়েছে নীরবের হৃদযন্ত্রটা। মেয়েটার বিশেষত্বটা কোথায়? মুচকি হেসে সেও চলল জ্যাকের জন্য বিস্কিটের ব্যবস্থার আয়োজন দেখার জন্য। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আজ রাতে ঠান্ডার প্রকোপ ততটা সুবিধে করতে পারেনি। হাড় কাঁপানো শীত আর কদিনই বা থাকে আমাদের দেশে। শীতকালও ডাইনোসরের মতো বিলুপ্তির পথে। হয়তো 15 দিন অস্থি মজ্জা একটু কাঁপিয়ে বিদায় নেবার পায়তারা করে। মাঘ মাসও প্রায় শেষ। আজ দিনে সূর্যের তাপ ছড়িয়ে বেশ প্রখরভাবে, যার কারণে মৃদু একটা বাতাস ব্যতীত ঠান্ডা কিংবা কুয়াশার কোনো অস্তিত্ব নেই। বরং চমৎকার এক ফালি চাঁদ উঠেছে আকাশে। নীতির জন্য বরাদ্দ করে দেওয়া রুমের দরজাটা খুলে ভেতরে প্রবেশ করতেই থমকালো নীরব। হৃদযন্ত্রের গতিক্রিয়া ব্যাহত হলো। ওষ্ঠদ্বয় আলাদা হলো নিজ দায়িত্বে। বেজ রং করা কাঠের দরজার লকের নবে চেপে বসা শক্তপোক্ত পুরুষালী হাতখানা কাঁপল। একটা মুগ্ধতার চাহনি ফুটে উঠল নজরে। সে গিয়েছিল জ্যাককে ডিপার্টমেন্টে রেখে আসতে। যদিও প্রস্থানের ব্যাপারে জ্যাক ছিল নাছোড়বান্দা, সে মোটামুটি নীতির চারপাশ শখানিকবার পায়চারি করেছে।
নীতির হাত থেকে ডগ ফুড খেয়ে বেশ কিছুক্ষণ আদর নিয়ে তবেই যেতে রাজি হয়েছে। যাবার আগে নীতিকে তৈরি হবার জন্য বলে গিয়েছিল নীরব। সে ফিরে তদারকি করতে এসেছিল, আর তাতেই শক্তপোক্ত নীরব টালমাটাল হলো। আয়নার সামনে দাঁড়ানো কালো কাতান শাড়ি পরিহিত নীতিকে দেখে মুখ বনে গেল সে। নীতি তখন ছোট পাউচ ব্যাগ থেকে কাজল বের করে গাঢ় করে চোখে টানছিল। স্কিন টোনের সঙ্গে মানানসই মেকআপ, চোখের পাতায় সম্ভবত গ্লিটারি আইলুক আর নুড শেডের পিচ রঙা লিপস্টিক। চুলগুলোকে টেনে খোপা বেঁধেছে নীতি। হাতে কয়েক গাছি সিলভার চুড়িও পরে ফেলল। চুড়িগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে। কিছুদিন আগে অনলাইন থেকে নিয়েছিল, কিন্তু পরা হয়নি। যাক, আজ কাজে লেগে গেল। দরজার কাছে নীরবকে দেখেই গাল ফোলালো নীতি। বলল, আপনার এত দেরি হলো কেন? জ্যাক পিছু ছাড়ছিল না একদমই। আপনি তৈরি? হ্যাঁ। এইভাবে যাবেন নীতিপ্রিয়া? নীরবের কথায় আহত হলো নীতি। ঠিকঠাকই তৈরি হলো, নাকি আর্মিদের গেট টুগেদারে তাদের ওয়াইফকেও ইউনিফর্ম পরা লাগে? পুনরায় আয়নার দিকে চেয়ে নিজেকে পরখ করে বলল, কেন, কি সমস্যা? দেখুন, এর বেশি আমি সাজতে পারবো না। আপনার সম্মান রক্ষার জন্যই রাজি হয়েছি। তাছাড়া ভারী মেকআপ করতে আমার একদমই ভালো লাগে না। শুনেছি ডিফেন্সে অফিসারদের ওয়াইফরা নাকি অনেক বেশি সেজেগুজে যায় পার্টিতে। শাড়ি পরেছি এটাই বেশি। আমিও তো জবরজং সাজতে পারবো না, বুঝেছেন আপনি? নীতির এক নাগাড়ে কড়া কথায় হেসে ফেল নীরব। যদিও খুবই ক্ষীণ, তবুও হাসল সে। বলল, জি, বুঝেছি। থ্যাংক ইউ। আপনি রেডি হবেন না? আয়নার দিকে এক ধ্যানে চেয়ে থাকলো নীরব। কি হতো এই মেয়েটা যদি তাকে মেনে নিত? মাত্র এক সপ্তাহের জন্য কেন সে এলো তার জীবনে? প্রতিদিন ঘরে ফিরে এই ফোলা গালের অভিমান, স্নিগ্ধ আনন্দ দেখার লোভ জাগলো ওর মনে। নিজে নিজেকে প্রশ্ন করলো সে, মেয়েটার প্রতি ওর লোভ হচ্ছে। পরক্ষণেই উত্তরটা পেল নীরব। হ্যাঁ, লোভিত। এক টুকরো নিজ ঝঞ্ঝাট আট পড়ে বাঙালি সংসারের লোভ। কিন্তু মেয়েটা বুঝলে তো কেন? নীরব কি তাকে তার স্বপ্ন পূরণে বাধা দিত? অমন সেকেলে চিন্তাধারার মানুষ তো নীরব নয়। তবে ভাবনায় মুখ নীরবকে এক ধ্যানে চেয়ে থাকতে দেখে তোরে বাজালো নীতি। বলল, কোথায় হারিয়ে গেলেন? রেডি হবেন না, নাকি ইউনিফর্ম পরে পার্টিতে যাবেন? আপনার আর্মি পার্সনরা ইউনিফর্মকে ভীষণ ভালোবাসেন কি না? সম্বিত ফিরে পেতেই একটু চমকালো সে। কি সব ভাবছিল এতক্ষণ? একটু গলা খাকারি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিল নীরব। তরাজ গলায় বলল, আমি ভেবেছিলাম আপনার তৈরি হতে সময় লাগবে। মেয়েদের নাকি কোথাও যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আরেকবার লিপস্টিকের রেখা ঠোঁটে টেনে নীতি বলল, তাই আপনাদের মিলিটারি একাডেমিতে কি বিয়ে বিষয়ক ট্রেনিংও দেয় নাকি? নয়তো আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, বিবাহিত কলিগদের থেকে শুনেছি নীতিপ্রিয়া, আপনার ছোট মাথায় অত চাপ প্রয়োগ করে রহস্যের উদ্ঘাটন করা লাগবে না। আমার ক্লিন পার্সন, নারী ঘটিত কোনো বিষয়াদি নেই। আর ইউ শিওর, লেফটেন্যান্ট নীরব সাফওয়ান? কিছুটা এগিয়ে এলো নীরব, এসে দাঁড়ালো নীতির ঠিক পেছনে। গলাটা খাদে নামিয়ে বলল, 100% সত্যি নীতিপ্রিয়া, বীরবাজার আপনি জিতেছেন। তাই না? আর আপনি আপনি জিততে পেরেছেন? পা থেকে মাথা অবধি নীতিকে পরখ করলো নীরব। ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটিয়ে বলল, এই তো আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, আমার হিসেবটা না হয় তোলা থাক। বলে দ্রুত প্রস্থান করলো নীরব। ও রহস্যময় হাসি, মুগ্ধ চাহনি, সম্মোহনী গলার স্বর, কোনো কিছুতেই কিছু এলো গেল না নীতির। সে আবার ব্যস্ত হলো শাড়িটা পিন আপ করতে, নয়তো আবার খুলে টুলে গেলে বেজ্জিতিক কারবার হয়ে যাবে। নীরব এলো অল্প সময়ের মধ্যে। নীতির সঙ্গে মিলিয়ে সেও সিলভার শার্ট আর কালো ব্লেজার পরে এসছে। আর্মিদের চুল এমনিতেও ছোটই থাকে, তাতে আর স্টাইল ফিস্টাইল করার সুযোগ নেই। সে কাছাকাছি আসতেই নীতি দেখলো চুল ভেজা, এর মধ্যে গোসলও সেরে ফেলেছে। এই লোকের সবকিছু এত ফার্স্ট। অবশ্য আর্মিরা এমনই হয়। তবে মস্করা করা থেকে নিজেকে দমাতে পারল না নীতি। নীরবকে উদ্দেশ্য করে ঠোঁট টিপে হাসলো। বলল, ডিয়ার হাজবেন্ড, ইউ লুক স্টানিং। থমকালো নীরব। সে বরাবরই কাঠখোট্টা লোক। মনের অভ্যন্তরীণ চিন্তাভাবনার রেশ ফুটে ওঠে না সচরাচর। আজও হলো না। তবে একটু শ্রবণ গ্রন্থিতে কথাটা খুবই মোহনীয় শোনালো। সে তো চাইছেই নীতিপ্রিয়ার ডিয়ার হাজবেন্ড হয়ে যেতে, কিন্তু মেয়েটা সে সুযোগ দিচ্ছে কোথায়? পুনরায় একটা দুটি খেলে গেল নীরবের মুখশ্রীতে। সেও তাল মিলিয়ে বলল, আপনাকে বিবাহের সাইড এফেক্ট, থ্যাঙ্কস টু ইউ ডিয়ার ওয়াইফ।
বলে দুইজনেই হাসলো। নীতিও তাল মেলালো। আর এতে রঙিন হলো সন্ধ্যাটা। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। ঠান্ডাও তেমন প্রকট নয়। পাহাড়ের কোল ঘেঁষে বানানো রাস্তাটা ধরে হাঁটছিল ওরা। রাতের নিস্তব্ধ পরিবেশে হাঁটতে ভালো লাগছিল নীতির। ভালো লাগার ফাঁকে কখন যে নীরবের একটা বাহু জড়িয়ে ধরেছে সেদিকে খেয়াল করেনি। নীরবও আগ বাড়িয়ে কিছু বলেনি, বরং সে ব্যস্ত গোটা জীবন একলা পাড়ি জমানোর মতো স্মৃতি সঞ্চারণে। নীতি ওকে ছেড়ে গেলে আর কোনোদিন বিয়ের নাম মুখে নেবে না নীরব। আগামী 7 দিনে পরবর্তী জীবন কাটানোর মতো স্মৃতি সঞ্চার করে নিবে না হয়। একটা ছোট শ্বাস ফেলল নীরব। ওদিকে কৌতূহল নিয়ে আশপাশ দেখছিল নীতি। ক্যান্টনমেন্টে আসা এবারই প্রথম। সেই কথা শুরু করলো। নীরব সাহেব, শুধু নীরব বলুন। আর চোখে নীরবকে দেখল নীতি। ব্লেজার খুলে হাতে নিয়েছে। বোরিং পার্টিতে ওর ঘুম এসে যাচ্ছিল। বিশেষ করে ভাবিদের জামা কাপড়ের আলাপে ও হাঁসফাঁস করছিল। সব থেকে বড় কথা, ওকে কেউ নীতি বলে ডাকছিল না। পরিচয় হবার পর ওখানকার ভাবি গ্রুপ ওকে নীরবভাবে সম্বোধন করা শুরু করলো। বারবার তাদেরকে শুধরে দিচ্ছিল নীতি, ওর নাম নীরব নয়। কে শোনে কার কথা। শেষমেশ হালকা পাতলা কিছু খেয়ে বেরিয়ে এসছে। তারপর নীরব হাঁটছে আর সে শুধু লেফটেন্যান্ট সাহেবের কমান্ড ফলো করে যাচ্ছে। কিন্তু চুপ করে থাকাটা আদৌ নীতির সঙ্গে যায়? মোটেও না। উচ্ছ্বাস নিয়ে বলল, আচ্ছা তো জনাব, শুধু নীরব সাহেব, ওই যে দেখুন কাঠগোলাপের গাছ, আমাকে কাঠগোলাপ এনে দিন, আমি কানে গুজবো। বিস্ময় নিয়ে নীতির দিকে তাকালো নীরব। এই মাঝরাতে সে গাছে উঠবে কেন? মুখবিবরটাকে যথাসম্ভব গম্ভীর করে বলল, এত রাতে আপনি ফুল দিয়ে কি করবেন? আমি না আপনার গেস্ট, এই আপনার আতিথেয়তার নমুনা। নীরবের বলতে ইচ্ছে হলো, আপনি গেস্ট নন, আপনি আমার আসমান থেকে মহান আল্লাহর হুকুমে নির্ধারিত জীবন সঙ্গী। বারবার নিজের সঙ্গে মেহমান শব্দটা লাগিয়ে আমাদের সম্পর্কটা অপমান করবেন না আপনি নীতিপ্রিয়া। তবে সেসব বলা হলো না নীরবের, বরং বলল, আমি গাছে চড়তে পারি না। ধীর গতিতে হাঁটতে থাকা কদম থমকায় নীতির। ভ্রু কুঁচকে চাইলেও নীরবের পানে। তবে নিজে নির্বিকার স্বভাবের কারণে তেমন কোনো বিশেষ পরিবর্তন নজরে এলো না নীতির। বিস্ময় নিয়ে বলল, আপনি কি আসলেই গাছে চড়তে পারেন না? না, মিথ্যে কথা। মিথ্যে মনে হলে মিথ্যে। তাছাড়া এটা অন্যের গেটের সীমানায় জন্ম নেয় গাছ। এখান থেকে ফুল নিয়ে এটা চুরি করা হবে। আইনের রক্ষক হয়ে আইন ভঙ্গ করব কিভাবে? অবাক হলো নীতি, যা ওর চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠল। বলল, ফুলের জন্মই হয়েছে সুন্দরী মেয়েদের কানে গোজার জন্য। আপনি অং বং বাদ দিয়ে গাছে উঠুন তো। আমি চুরি করতে পারবো না। আপনি একটা জাতা নীরব। চাঁদের আলোয় চিকচিক করতে থাকা নীতির মুখশ্রীর পরিবর্তন নীরব ঠাওর করতে পারল, আর পারল বলেই অদৃশ্য হাসল। পাছে ফুলন দেবীর রাগ আরো বেড়ে যায়। যদিও তার রাগের সীমা পেরিয়েছে। গাল ফুলিয়ে শাড়ি কুচি ধরে জোরে হাঁটা শুরু করলো নীতি। ফের চিবিয়ে চিবিয়ে বলল, কোনো মিথ্যুকের সঙ্গে যাই না আমি। সঙ্গে কাটলো একটা ভেঙচি। তারপর গটগটিয়ে হেঁটে চলে গেল নীরবের দৃষ্টি সীমানার বাইরে। প্রথমে নীতি যেদিকে অদৃশ্য হয়েছে সেদিকে, তারপর বড়সড় কাঠগোলাপ গাছটার দিকে চাইল নীরব। সোডিয়াম লাইটের আলোয় ফুলগুলো মুক্তোর মতো ঝকঝক করছে। এই বাড়িটা ওদের উইং কমান্ডারের। চারিপাশে সিসিটিভি ক্যামেরা সেট করা। ফুলছেড়ার ফুটেজ যদি ওদের বারাকে কমান্ডার স্যার ছড়িয়ে দেন, পরক্ষণে মাথা থেকে ছেড়ে ফেলো ওসব চিন্তা ভাবনা। 7 দিনের বইয়ের জন্য এখন ফুল চুরি করাটা ফরজ। ইউনিফর্মড অবস্থায় থাকলে এসব গাছে চড়তে 2 মিনিটও লাগে না নীরবের। কিন্তু এখন সুটেড অবস্থায় গাছে চড়বে? সবই কপাল। কপালের জন্যই তো নীরব সাফওয়ান ফেসেছে, চারিদিক থেকে ফেসে গিয়েছে। অন্ধকারে হেঁটে কোন রাস্তায় চলে এসছে ঠিক ঠাউর করতে পারল না নীতি। রাগের মাথায় চলে তো এসছে, কিন্তু এবার সে তো এখানকার কিছুই চিনে না। আশপাশটা নীরব হয়ে আছে। ফের গাল ফোলালো নীতি। সামান্য একটা ফুলই তো চেয়েছে, একটু এনে দিলে কি হয়? নীতি যদি গাছে উঠতে পারত তবে কি ওই অসভ্য লোকটাকে রিকোয়েস্ট করত? মোটেও না। তাছাড়া শাড়ি পরে গাছে চড়বে বা কিভাবে? সামনেই একটা চায়ের দোকান দেখিয়ে সেদিকে এগোলো নীতি। টঙের চাচার কাছ থেকে কিছুটা সাহায্য পাওয়া যাবে হয়তো, নয়তো সেখানেই বসে থাকবে। রাত দুপুরে এমন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর চেয়ে এক জায়গায় থিতু হয়ে বসে থাকা ভালো। চারদিকে পাহাড়, কখনো বা জঙ্গলি জীবজন্তু এসে ওর
ঘাটটার মটকে দেয়। আর যাই হোক, লেফটেন্যান্ট সাহেব তো আর ওকে একা ফেলে যাবে না, খুঁজতে খুঁজতে ঠিকই আসবে। এতটুকু বিশ্বাস নীতি তার 7 দিনের স্বামীর ওপর রাখে। যে মানুষটা একজন অপরিচিত মেয়ের জন্য চলন্ত ট্রেন থেকে নেমে এসেছিল, সে মানুষটা আজ যাই হোক রাত বিরেতে ওকে একা ছেড়ে যাবে না নিশ্চয়। গুনগুনিয়ে গানের সুর তুলল। এরপর টঙের দোকানের দিকে এগোলো নীতি। আমরা মানুষেরা জীবনে চলার পথে অনেক পরিকল্পনা করি, কিন্তু সবটা কি পরিকল্পনা মাফিক হয়? হয় না। নীতির টঙের দোকানে আসার পরিকল্পনাও তেমন কাজে দিল না। দূর থেকে শুধুমাত্র দোকানিকে দেখা গেলেও কাছাকাছি আসতেই থমকালো সে। দোকানে বেশ কয়েকজন ছেলে পলে আছে। এদের চেহারা স্রোত তেমন সুবিধাজনকও লাগলো না ওর কাছে। অগত্যা হাঁটার গতিপথ পরিবর্তন করলো সে। তবে অবশ্য লাভ হলো না। ছেলেগুলো দেখে ফেললো ওকে। প্রথমে একজন বাইরে বেরিয়ে এসে পথ আটকে দাঁড়ালো নীতির। বলল, ম্যাডাম, কাউকে খুঁজছেন? নীতি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না, বরং সে একটু পা চালিয়ে হাঁটা শুরু করলো। ফের ফিচেল গলায় ছোকরাটা বলল, ম্যাডাম, কানে শোনেন না? না। এভাবে উত্তর না দিয়ে নীতি চলে যেতে পারে না। ওকে নিশ্চিত অবলা কোনো নারী ভাবছে এই ছোকরাগুলো। জোকের গায়ে নুন পড়লে জোক যেমন চিরবির করে ওঠে, নীতিও তেমন করে উঠল। ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, তোর কানে না শোনানোর ব্যবস্থা করা লাগবে। নীতি তেজি স্বরে মজা পেল ছোকরাটা। চেঁচিয়ে কিছু একটা বলল স্থানীয় ভাষায়। তক্ষুনি বাইরে বেরিয়ে এলো বাকি সাঙ্গপাঙ্গরা। তন্মধ্যে একজন একটু ভীতু স্বরে কিছু একটা বলল সবাইকে। চট্টগ্রামের ভাষা বোঝে না নীতি। এই ছোকরাগুলোর এক বাক্য বুঝল না, তবে আর্মি নিয়ে কিছু একটা বলেছে এতটুকু বুঝেছে নীতি। চোখ গরম করে ছোকরাগুলোকে ভীত করার চেষ্টায় বলল সে, দেখ, তোরা যদি এখন চলে না যাস, এমনিতেই আমার মেজাজ গরম হয়ে আছে, তার উপর তোদের উৎপাত। প্রাণে বাঁচতে চাইলে বিদায় হোক, পরে আবার বলিস না আপা আমাদের সাবধান করে দিলেন না কেন। ছেলেগুলো নিজের মধ্যে ফিসফিস করে কিছু একটা বলাবলি করছিল। পরিস্থিতি দেখে বাইরে এসেছেন চা দোকানি। তিনিও কড়া গলায় ছেলেগুলোকে চলে যেতে বললেন। এটা যে আর্মিদের এলাকা তাও স্মরণ করিয়ে দিলেন। ওদের মধ্যে থেকে একজন বলল, ভাই, ঝামেলা বাড়াইয়েন না। এটি সেনাবাহিনীর এলাকা। হেরা সুন্দরী বউরে রাতে একলা ছাড়ে না। এখনই আইয়া বাঘের মতো তাবা দিয়া দৌড়ব। এতক্ষণে এই লোকের ভাষা বুঝল নীতি। এই জন্যই সে চট্টগ্রামে আসতে চায়নি। বাকিরা কি সব বলছে তার আগামাথা কিছুই বুঝছে না। ছোকরাটা কথায় দম্ভ ভরে হাসল নীতি। কড়া স্বরে বলল, তোর ঘটে বুদ্ধি আছে, বোঝা যাইতেছে রে মনা। নীতির কথার মাঝে বীর দর্পে এগিয়ে এলো প্রথমের বেশি উৎসুক ছোকরাটা। সে শার্টের হাতা গুটিয়ে স্থানীয় ভাষায় কিছু একটা বলছিল, তবে সেটা বুঝিয়ে শেষ করতে পারল না। তার আগে সপাটে চপেটাঘাত পড়ল বেচারার বাম গালে। অমন দানবীয় চড়ের শব্দে নীতির পুরো শরীর ঝিমঝিম করে উঠল। হৃদয় গহীন হতে ভেসে এলো এক অজানা সতর্ক বার্তা। এক ভয়ানক চপেটাঘাত জানা লোকের সঙ্গে সে কোনোভাবেই পুরো জীবন কাটাবে না নীতি, মোটেও না। এক হাত পকেটে গুজে আরেক হাতে একগুচ্ছ কাঠগোলাপ ধরে রাখা নীরবের। যেন এহেন সপাটে করা চপেটাঘাত সম্পর্কে একদমই বেখেয়াল সে। নীতির দিকে বাড়িয়ে দিল হাতে ধরে রাখা কাঠগোলাপ। বলল, আপনার ফুল। এতটা ফুল রাগ মেটানোর জন্য যথেষ্ট নীতিপ্রিয়া? লাজুক হাসল নীতি। হাত বাড়িয়ে ফুল নিয়ে বলল, আপনি ফুল এনেছেন? ইয়েস মাই লেডি। বলেই পরক্ষণে আগুন চোখে চাইল ছেলেগুলোর দিকে, যারা অবাক দৃষ্টিতে একজন আর্মি অফিসারের কোমল রূপ বিস্ময় নিয়ে দেখছিল। এ যাবৎকালে তারা শুধু আর্মির ঠ্যাঙানিই খেয়েছে, অহংকার শুনে দৌড়ে পালিয়েছে। তারাও যে বইয়ের জন্য ফুল আনে, বইয়ের সঙ্গে কোমল গলায় কথা বলতে পারে, এমনটা তো আগে সচক্ষে দেখার দূরেই থাক, মনের খামখেয়ালিপনাতেও আসেনি ওদের। তবে তারা সতর্কবার্তা বুঝল, কেটে পড়ল সঙ্গে সঙ্গে। চড় খাওয়া ছোকরাটা গেল টলতে টলতে। ও সমস্ত দুনিয়া বনবন করে ঘুরছে, কিন্তু জান নিয়ে পালানো ফরজ। চা দোকানিও বিড়বিড়িয়ে কিছু একটা বলে প্রস্থান করলো। ছোকরাগুলো পালাতেই হাঁপ ছেড়ে বাঁচল নীতি। এতক্ষণে ওর প্রিয় কাঠগোলাপের ঘ্রাণ নেওয়ার জন্য মনটা আঁকুবাঁকু করে উঠল। ফুলগুলোকে নাকের কাছে এনে ঘ্রাণ নিল। একটা কাঠগোলাপ এনে গুজলো কানের পাশে। সবগুলো দাঁত বের করে হাসলো নীরবকে উদ্দেশ্য করে। বলল, ফুল কোথায় পেলেন নীরব সাহেব?
নীতির কথায় ঠেস দেওয়ার ইঙ্গিত পেল নীরব। দু হাত বেঁধে দাঁড়ালো শটান। ভারী শ্বাস ফেলে বলল, গাছ থেকে অবশ্যই। ঠোঁটের কোণের হাসিটা প্রসারিত হলো নীতির। মালিকের অনুমতি নিয়েছেন? নীতির কানে গুজে রাখা কাঠগোলাপটা পড়েই যাচ্ছিল প্রায়। নীরব সেটাকে ধরে ফেলার জন্য মরিয়া হলো, অথচ এতে করে যে সে নীতির অনেকটা কাছে সেদিকে খেয়ালই করলো না। আচমকা কাঠগোলাপের মোহনীয় ঘ্রাণের সঙ্গে মেশানো অন্যরকম একটা পুরুষালী ঘ্রাণ নাসার অন্ধ্রে প্রবেশ করতেই অজানা শিহরণে শিহরিত হয়ে উঠল নীতি। সরে যাবার কথাও ভুলে বসলো, বরং দূরের টঙের দোকান থেকে আসা হলদে বাল্বের আলোয় জলজলে এক নেশাক্ত চাহনির দেখা পেল। এক অন্যরকম ঘোর সে চাহনিতে। নীতির কি যে হলো, একটা হাত উঠিয়ে স্পর্শ করলো নীরবের শুকনো খসখসে গাল। চেয়ে রইল অপলক একে অপরের দিকে। চাঁদের আলো, কাঠগোলাপের ঘ্রাণ আর একজোড়া সম্মোহনী দৃষ্টি ব্যতীত আর কোনো কিছুরই হুঁশ রইল না। এগিয়ে গেল চুম্বকের মতো, অনেকটা অনেকটা কাছে। আচমকায় সম্বিত ফেলল নীতির। এক ঝটকায় সরে যাবার চেষ্টা করতেই কলিজাটা ছলাৎ করে উঠল ওর। অনুভব করলো এক রুক্ষ পুরুষালী কর্পট ক্রমশ চেপে বসেছে শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমরে। শরীরটা কেমন যেন ছেড়ে দিল ওর। তড়িৎ গতিতে একটা বিদ্যুৎ খেলে গেল যেন ওর শরীরে। গোটা দেহের ভরটা ছেড়ে দিয়েছে নীরবের বলিষ্ঠ দু হাতে জিম্মায়। তোতলানো কণ্ঠে বলল, নীরব, আপনি আমার এত আবদ্ধ কেন নীতিপ্রিয়া? আপনার কোনো বশীকরণ মন্ত্র জানা থাকলে আমায় বলুন। আমি সহস্রবার মন্ত্র আওড়ে আপনাকে নিজের করেছে। কি বলছেন? বলেই ঝাড়া মেরে নিজেকে নীরবের বন্ধন হতে ছাড়িয়ে নিল নীতি। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, ইস, একটা ছিচকে ফুল চোর এলেন আমাকে বশীকরণ করতে। স্বপ্ন দেখতে থাকুন তান্ত্রিক লেফটেন্যান্ট। কর্নেল উসমান রহমানের রুম থেকে একটা ফাইল সমেত বের হলো নীরব। অমনি কোথা থেকে এসে বাজ পাখির ন্যায় ফাইলটা ছিনিয়ে নিল ফুয়াদ। সে অবশ্য তৈরিই ছিল। প্রথমের কয়েক পৃষ্ঠা নজর বুলিয়ে বিস্ময়ে জল ঝুলে পড়ল ফুয়াদের। টিভি সিরিয়াল হলে 2-4টে বাজ পড়তো এখন ওর মাথার উপর, আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা এনে ওর মুখের রিয়াকশন শট নেওয়া হতো। ফুয়াদের অমন হাবাগোবা টাইপ রিয়াকশন দেখে বিরক্ত হলো নীরব। ফাইলটা ছিনিয়ে নিল ক্ষিপ্র গতিতে। স্বাভাবিক গলায় বলল, সিরিয়ালের নায়িকাদের মতো রিয়েকশন দেওয়া বন্ধ করো ফুয়াদ। বলেই নিজ কেবিনের উদ্দেশ্যে হাঁটা ধরল নীরব। ফুয়াদের চমকানোর কারণটা ওর অজানা নয়। নীরবকে মিশনে যেতে হবে। মিশর শান্তিরক্ষা মিশন থেকে নিজেকে সরিয়ে নিলেও বাহরাইনে ওর যাওয়াটা অনেক আগে থেকে ঠিকঠাক ছিল। তবে সেটা এত জলদি হবে এটা অবশ্য নীরব ধারণা করেনি। পিঠে একটা চাপড় পড়তেই থামল নীরব। পড়া চোখে তাকালো ফুয়াদের দিকে। আশেপাশে এগাদা জুনিয়র সিপাহীরা আছে। তাদের সামনে সিনিয়ররা যদি এভাবে চাপড়াচাপড়ি করে তবে তারা কি শিখবে? গম্ভীর মুখে বলল, তোকে কতবার নিষেধ করেছি ফুয়াদ, কথা শুনিস না কেন? বাড়ি বাড়ি তুই বাইরান যাচ্ছিস কেন? তোর না 3 দিন আগে বিয়ে হলো? নতুন বউ ফেলে অন্য দেশের শান্তি রক্ষা করবি কিভাবে তুই? আমি কর্নেল স্যারের কাছে যাব। স্যার তো জানে তোর বিয়ে হলো। কোথাও হানিমুনের জন্য তোকে 1 মাসের ছুটি মঞ্জুর করবে, তা না তোকে পাঠাচ্ছে 6 মাসের মিশনে। এরা কি আদৌ মানুষ? শেষের কথাগুলো অবশ্য মিহিস্বরে বলল ফুয়াদ, কারণ কর্নেল স্যারের কেবিনের সামনে তাকে নিয়ে উচ্চ শব্দে কথা শোনানো যায় না। কোর্ট মার্শাল হয়ে যাবে ওর। কাষ্ঠ কণ্ঠে উত্তর করল নীরব। ডিউটি কামস ফার্স্ট। দুহাতে মাছি তাড়ানোর ভঙ্গি করল ফুয়াদ। নীরবের কাছাকাছি এসে বলল, রাখ তোর ডিউটি। তুই আমাকে সত্যি করে বল তো নীরব, ভাবির সঙ্গে তোর বনিবনা হচ্ছে না? নয়তো বিয়ের 5 দিনের মাথায় তুই মিশনে যেতে রাজি হলি কেন? কোনো কারণ নেই। জেস নীরব, বাড়ি পাহাড়ের ট্রেকিংয়ের সময় যখন তোমাকে শখানিক চোখে ধরেছিল তখন আমি এই জিসিফাত তোমাকে লবণ ধার দিয়েছিলাম, ভুলে গেলে? সিনিয়ররা যখন শীতের রাতে পানিতে চুপানি দিত তখন আমি তোকে হাইপোথার্মিয়া থেকে বাঁচানোর জন্য কফি বানিয়ে দিতাম। তুই কোন সাইজের আন্ডারওয়্যার পরিস ওইটাও আমি জানি। সে আমার কাছ থেকে কিছু লুকানোর দরকার আছে তোর? মনে আছে সেবার ক্যাম্পিংয়ের সময় লুঙ্গি পরে ঘুমিয়েছিলি? বাকিটা বলার আগে ফুয়াদের মুখ চেপে ধরল নীরব। অদৃশ্য হাতে কপাল চাপটালো। দুনিয়ার সব বাচালগুলোকে কেন ওর ভাগ্যে পড়তে হবে? আর ওর সব সিক্রেট এদের কাছে ফাঁস হতে হবে কেন?
নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, বলছি তোকে ইতিহাস শোনাতে হবে না, আয় আমার সঙ্গে। বাট রিমেম্বার, আজ থেকে তোর সঙ্গে কোনো বন্ধুত্ব নেই। নীরবের স্বীকারোক্তিতে অধর প্রসারিত করে হাসল ফুয়াদ। সবকটা দন্তপাটি বেরিয়ে এলো। ঘাড়ে হাত ঘষে ফিচিল গলায় বলল, বাড়ি, তোমাকে আমি যুদ্ধের ময়দানেও এক পা ছাড়বো না। আর এখন তোর সামান্য সিক্রেট চুপচাপ কেবিনে এসে আমাকে সবটা খুলে বল। তোর জন্য টেনশন করে আমার ভুঁড়ি শুকিয়ে গেল। একটা সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে দরজাটা বন্ধ করে দিল নীরব। মুখে যতই মজা ওড়াক, এমন জটিল পরিস্থিতিতে ফুয়াদি একমাত্র ব্যক্তি যাকে নীরব ভরসা করতে পারবে নির্দ্বিধায়। নীরব ফিরল সন্ধ্যাবেলা। সকালে যখন বেরিয়ে যায় তখন নীতি ঘুমিয়েছিল সম্ভবত, নয়তো নীরবের অমন বেলাগাম কথাবার্তা ইতস্তত করেছে। গতরাতে নিজের কর্মকাণ্ডে সে ভীষণই লজ্জিত। ফুয়াদের পরামর্শ উপেক্ষা করে সে শান্তি মিশনে যাবার জন্য আবেদন করে এসছে। নীতিবিহীন কোয়ার্টার ওকে গেলে খেতে আসবে, নিজেকে সামলে নেবার জন্য হলেও কাজে ব্যস্ত রাখবে সে। ঘরের চাবি ওর কাছে আছে, কলিং বেল বাজাতে ইচ্ছে হলো না। আজকের দিনটাও চলে গেল। ওর 7 দিনের বিবাহিত জীবনের আজ 4র্থ দিন শেষ, মাঝে আর 2টো দিন। তারপর নীতি আর ওর বিবাহিত জীবনের রীতি ঘটবে। নিঃশব্দে ঘরে ঢুকতে একটা মেয়েলি ঘ্রাণ পেল নীরব। ঘ্রাণটা নেশা জাগালো, শরীরে আগুন উস্কে দেওয়ার মতো। এস্তো নজর বুলিয়ে নেয়। ঘরের বার্তাবরণে নেশালো ঘ্রাণ মিশিয়ে যাওয়া নারীর অস্তিত্ব জানান দিচ্ছে নীরবের স্টাডি রুম থেকে। হুটখাট শব্দ আসছে, সেদিকে এগুলো নীরব। দরজাটা হালকা চাপিয়ে রাখা ছিল, আর নীরব এখন অবধি কোনো শব্দ করেনি। স্পেশাল ট্রেনিংয়ে দৌলতেই এমন চলাফেরা রপ্ত করেছে সে। দরজাটা অল্প একটু খুলতেই নজর পড়ল কাঙ্ক্ষিত নারীর অবয়বের। একটা টিংটিংয়ে টুলের ওপর দাঁড়িয়ে বুকশেলফের ওপরের দিকে তাক থেকে বই পড়ার চেষ্টা করছে নীতি। ওকে দিয়ে দেখলো বইটা, রোমান্টিক জনরার একটা উপন্যাস। ফুয়াদ গত জন্মদিনে দিয়েছিল। বইটা দিয়ে বলেছিল রোম্যান্স করা শিখতে পারবে। আজ অবধি বইটার 1 পৃষ্ঠা অবধি উল্টে দেখেনি নীরব। বইটার সন্ধান নীতি পেল কিভাবে? বুকে দুহাত বেঁধে দরজায় হেলান দিয়ে দাঁড়ালো নীরব। পরনে এখনো ইউনিফর্ম। বুট জোড়া অবশ্য বাইরে খুলে এসেছে, নয়তো বুটের গটগট আওয়াজ কানে যেত। ওর সামনে দৃশ্যটা উপভোগ্য, হৃদয়ে প্রশান্তি ছোঁয়ায়। অজানা টান অনুভব হয়, একলা ঘরে কেউ একজন আছে তার অপেক্ষায়। ভাবনাটা হৃদগহীনে আলোড়ন তোলে। ঠোঁট জুড়ে খেলা করছে অপ্রতিরোধ্য মুচকি হাসি। নজর ঘুরিয়ে ওকে পর্যবেক্ষণ করতে থাকে নীরব। নীতির পরনে খয়েরি শাড়ি, পাড়টা কালো, হাফ স্লিভ ব্লাউজে গায়ের রং খুলতাই হয়েছে। চুলগুলো ভেজা, যেন পটে আঁকা কোনো দৃশ্যপটের কর্মব্যস্ত কন্যা। এমনই লাগছে তাকে। কয়েক মুহূর্ত কাটল। নীরব তখনও ঠায় দাঁড়িয়ে আছে, বইয়ের তাকটা উঁচু, টোলটাও নড়বড়ে, যেন সে জানে আপাতত তাকে এখানেই বেশি প্রয়োজন। বলা বাহুল্য নীরবের প্রয়োজন পড়ল তৎক্ষণাৎ। বই আনা চক্করে বেখেয়াল নীতির পা ফসকাল। তীব্র চিৎকার করে ওঠে নীতি। আজ আর ওর হাড়গোড় একটাও আস্ত থাকবে না। ওই মাথামোটা লেফটেন্যান্ট তবে লুকিয়ে চুরিয়ে রোমান্টিক উপন্যাস পড়ে, এটা হাতে নাতে ধরতেই তো বইয়ের তাকে বইটার ওপর নজর পড়তেই নামাতে উদ্গ্রীব হলো। কিন্তু তার আগেই বুঝিয়ে আর পিছলে পড়ে হাত পা ভাঙবে নীতির। ভয়ে 2 চোখ খিচে বন্ধ করে নেয় নীতি। খামচে ধরল, হাতের কাছে যা পেল। কেটে গেল আরও কিছু মুহূর্ত। খানিক ধাতস্থ হতেই চমকালো নীতি। সে তো ব্যথা পায়নি, পরম যত্নে কেউ আগলে নিয়েছে ওর শরীরটা। কানের কাছে এক নাগাড়িয়ে দ্রেম দ্রেম আওয়াজ আসছে, কারোর হৃদস্পন্দন, যার বলিষ্ঠ হাতের ওপর নিজের ভারটা ছেড়ে রেখেছে নীতি। এক হাতে সে খামচে ধরেছে কোমরের বাঁক। এই স্পর্শটা নীতির অতি পরিচিত। এমনকি এস্ত হাতে ওর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হাতজোড়ার মালিকের গা থেকে ভেসে আসা পারফিউমের ঘ্রাণটাও এই কদিনে খুব ভালোভাবে রপ্ত করেছে নীতি। ঘ্রাণটা নাসারন্ধ্রে প্রবেশ করতে মস্তিষ্কের নিউরনে আলোড়িত হয় নীরব নামটি। আজ সকালেও তার ঘরে গিয়ে বেশ কয়েকটা খালি বোতলও পেয়েছে পারফিউমের। কিন্তু সে এলো কখন, আর এলোই বা কিভাবে? সদর দরজা নিজ হাতে বন্ধ করেছিল সে। তড়িৎ চোখ মেলল নীতি। বোকার মতো আখি পল্লব ঝাপটালো, চোয়াল ঝুলে পড়ল, হাঁসফাঁস করে উঠল ফের। গতরাতের অজানা শিহরণ ফিরে এলো। গলার কাছটায় যেন কিছু একটা আটকে আছে ওর। নীতির খুব সন্নিকটে নীরব।
আচমকা টুল থেকে পড়ায় শাড়ির আঁচল সরেছে। উন্মুক্ত হয়েছে নারী দেহের নিখুঁত সৌন্দর্য। থমকায় নীতি। ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে নীরব। নজরটা ঠিক ওর কম্পিত ঠোঁট জোড়ায়। সেদিকে চেয়ে শুকনো ঢোক গিলতে দেখল। অমন হঠকারী পরিস্থিতিতে নীতিরও গলা শুকিয়ে গেল। জিহ্বা দ্বারা ভিজিয়ে নিল ঠোঁট। কথা ফুরিয়ে গেল দুজনের মধ্যেই। নীরবের চোখে ঘোর, নেশাক্ত চাহনি, যা ক্রমেই এরপর ওপর করছে নীতির হৃদযন্ত্র। তোতলানো কণ্ঠে আওড়ালো, আপনি কখন এলেন? মুখ বনে রইল নীরব। দৃষ্টি ওই কম্পিত ঠোঁট জোড়ায়। হালাল সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যকার শরীরে টানে ওই কম্পায়মান ঠোঁট জোড়া যেন আগুনে ঘি ঢালো। আসার সময় ফুয়াদ বলেছে ভাবিকে প্রেগনেন্ট করে ফেল, তাহলে আর তোকে ছেড়ে যাবে না। মায়া মানুষের খুঁটি নাকি একটা বাচ্চা। ফুয়াদের দাদি নাকি ছোটবেলায় বলেছিলেন। ফের মিহিস্বরে নীতি ডাকল। নীরব, ঘোরের মধ্যে ডুবে থাকা নীরব অস্ফুট স্বরে বলল, হুম, কখন এলেন? আপনার ঠোঁট। ফের অজানা আশঙ্কায় পলক ঝাপটালো নীতি। মিনমিনে স্বরে বলল, আমার ঠোঁট? হুম, ভীষণ লোভনীয়। নীরবের অমন লাগামহীন কথাবার্তায় লাজে আয় ঠাই করল নীতি। পর মুহূর্তেই নিজেই চমকালো। ঠিক সেই সময় শুনল নীরবের গাঢ় স্বর। সো নীতিপ্রিয় শাহ ক্যান ইভেন ব্লাশ? লাজে ফের চিবুক বক্ষে ঠেকল। এদিক সেদিক চাইল। ঠোঁটের কোণে না চাইতেও মিষ্টি হাসির একটা রেশ ফুটে আছে ওর। নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করল নীতি। হাত পা যেন অসাড় হয়ে আছে। কয়েক পলক অতিবাহিত হতে নীতি অনুভব করল ওকে ফের টুলের ওপর দাঁড় করিয়ে দিয়েছে নীরব। স্থল চিবুক থেকে মুখ ওঠালো। শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, আমি একাই নামতে পারবো। দেখলাম। আর কয়েক সেকেন্ড দেরি হলে আপনি আমায় হাজতে খাটাতেন। ডোমেস্টিক ভায়োলেন্সে পুলিশ ধরতো আমাকে। মোটেও না, আমি পড়ে যাচ্ছিলাম না, আপনি সুযোগ খুঁজছেন। কথা বলতে বলতে নীতিকে দাঁড় করিয়ে উচিত হল নীরব। বলল, কোন বই নেবেন? নিজের অত্যাধিক সন্নিকটে পুরুষালী উপস্থিতিতে আঢাই করল নীতি। বলল, আপনি সরুন। যেন আপনি চিৎপটাং হয়ে পড়তে পারেন। টুলের ওপর দাঁড়িয়ে পড়ল নীতি। কোমরে দু হাত দিয়ে ঘুরে তাকালো নীরবের দিকে। বলল, আমি পড়ে যাব নাকি আপনি সুযোগ খুঁজছেন? কাল রাত থেকে দেখছি আপনি অন্যরকম ব্যবহার করছেন। আপনি কি আমার প্রেমে পড়েছেন? দেখুন, এত জলদি আর যাই হোক প্রেম হয় না, এটা ইনফ্যাচুয়েশন। আমি সরে গেলেই আপনার মন থেকে বেরিয়ে যাব। আমার সঙ্গে দূরত্ব বজায় রাখুন। বলতে বলতে বেখেয়াল হলো নীতি। নড়বড়ে টুলে আবারও ব্যালেন্স হারালো। উল্টে গেল আধা ফুট লম্বা কাঠের টুল এবং তাল সামলাতে না পেরে টুল থেকে পা ফসকে গেল নীতির। গিয়ে পড়ল ওর সামনে শটান হয়ে দাঁড়ানো নীরবের ওপর। তারপর যা হবার তাই হলো। নীতি সহ মেঝেতে পড়ে গেল দুজনে, একে অপরের অনেক কাছে। নীতির ভিজে চুল এসে পড়ল নীরবের মুখের ওপর। কয়েক মুহূর্তের জন্য একে অপরের ঠোঁট স্পর্শ করল দুজনে। নিজের কর্মকাণ্ডে হতবাক নীতি। এটা কি হলো? তড়িৎ সরে যেতে নিলে নিজের সঙ্গে চেপে ধরল নীরব। খুব ধীরে ধীরে মুখের ওপর থেকে নীতির চুলগুলো সরালো, ভীষণ যত্ন নিয়ে, যেন চুলেও ব্যথা লাগতে পারে। ওই ঠোঁটের দিকে চেয়ে বিমোহিত স্বরে আওড়ালো, দূরে যাবার কথা বলে আমার এতটা কাছে ছিলেন কেন? আমি এখন বেসামাল হব? সবকিছু কেমন যেন আপনার হয়ে আমাকে একটা ইঙ্গিত দিতে চাইছেন নীতিপ্রিয়া। আমার কি সুযোগটা নেওয়া উচিত? এটা ভুল করা উচিত? কেটেছে বেশ কিছু মুহূর্ত। নীতি তখনও আবদ্ধ নীরবের বাহুবন্ধনে। বই দিয়ে ঠাসা স্টাডি রুমের বাতাসে কেউ যেন ইচ্ছাকৃতভাবে আফে মিশিয়ে দিয়েছে। নয়তো বাতাসটা অমন ভারী হয়ে আছে কেন? গলার কাছটায় কিছু একটা আটকে আছে হয়তো বা নীতির। অসাড় হয়ে আসা শরীরটা কেমন যেন নীতি আসছে ওর। দিশেহারা হয়ে মৃদু ধাক্কা দিল নীরবের বুকে। কাপা স্বরে বলল, ছাড়ুন। আপনি এতটা সুযোগ সন্ধানী লোক আমার জানা ছিল না। আমার কোনো বই লাগবে না। নীতিকে ছাড়বার বদলে আরো সেধিয়ে ধরল নীরব। দু চোখের ঘোরে নীতিকে আটকে ফেলতে চাইছে যেন। দরাজ গলায় বলল, বই নয়, বলুন বউ। বই হলে সিঙ্গেল লাইফের সঙ্গী। বউ থাকতে বই লাগবে কেন? দেখুন, দেখছি। বলেই নীতির সমস্ত আনন্দ জুড়ে নজর ঘুরালো নীরব। আপনি মানুষটা বড্ড অসভ্য। আপনি আমার প্রেমে পড়ে যাবার আশঙ্কা করছেন নীতিপ্রিয়া?
ইউনো অপোজিট অ্যাট্রাক্টস। আমরাও একে অপর অপোজিট। তড়িৎ অস্বীকার করলো নীতি কথাটা। কপাল কুঁচকে দৃঢ় বিশ্বাসের সাথে বলল,